সৌমেন স্যারের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞানের আরেকটি নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 1.1 এবং 1.2 অধ্যায় আলোচনা করে এসেছি। আজকে আমরা 1.3 অধ্যায়, তোমাদের বইয়ে 29 থেকে 33 পাতার মধ্যে যে অংশটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। তো এখানে রয়েছে তাপের পরিমাপ এবং একক। সপ্তম শ্রেণীতে তোমরা তাপ সম্পর্কে জেনেছো। সপ্তম শ্রেণী একবারে বইয়ের প্রথম দিকেই ভৌত বিজ্ঞান অংশে কিন্তু তাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, তো তোমাদের এইটের সিলেবাসে যতটুকু রয়েছে আমরা তার মধ্যেই আলোচনা করব বা সীমাবদ্ধ থাকবো। তো প্রথমেই যেটা রয়েছে যে কোনো বস্তুতে মোট তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো কোনো বস্তুতে তোমরা সপ্তম শ্রেণী থেকেই জেনে এসছো যে মোট তাপের পরিমাণ কিন্তু তিনটে বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে এক, বস্তুর উপাদানের উপরে; দুই হচ্ছে বস্তুর ভরের উপরে; আর কতটা আমরা উষ্ণতা বাড়ালাম বা কমালাম তার উপরে। তাহলে বস্তুতে মোট তাপের পরিমাণ যে তিনটে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমি লিখে ফেলছি। কোনো বস্তুতে মোট তাপের পরিমাণ, কোনো বস্তুতে মোট তাপের পরিমাণ তিনটে বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো কি কি না, এক হচ্ছে আমরা এখানে লিখবো কি, বস্তুর উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। ঠিক আছে, কোনো বস্তুর যে উষ্ণতা বৃদ্ধি করবো বা হ্রাস করবো, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর। তাহলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণের উপর। ঠিক আছে, হ্রাসের উপর, এটার উপর নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে। দুই হচ্ছে বস্তুর ভরের উপর নির্ভর করে, তাহলে বস্তুর ভর এর উপর নির্ভর করে। আর তিন হচ্ছে বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তাহলে বস্তুর উপাদান, তাহলে কোনো বস্তুতে মোট তাপের পরিমাণ তিনটে বিষয়ের উপর নির্ভর করে: বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপরে, বস্তুর ভরের উপরে, আর বস্তুর উপাদানের উপরে। এর জন্য তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু আমরা এই বিষয়গুলো বিভিন্ন এক্সপেরিমেন্ট বা পরীক্ষার সাহায্যে দেখিয়েছি। ঠিক আছে, বস্তুর উপাদানের উপর। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা নিশ্চয়ই তাপ কাকে বলে এগুলো জানো। তাপ হচ্ছে এক ধরনের শক্তি যেটা গ্রহণ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় এবং বর্জন করলে বস্তুর উষ্ণতা কমে যায়, এটা তোমরা জানো। আর এই যে বস্তুতে মোট তাপের পরিমাণ তিনটে বিষয়ের উপর নির্ভর করে, আমি একটু জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি যে আমরা কোনো বস্তুতে তাপ যে দেব, সেই তাপ নিয়ে বস্তুটা মানে কতটা তাপ আছে বা কতটা তাপ ধারণ করবে সেটা নির্ভর করবে ওই বস্তুটার টেম্পারেচার বা তাপমাত্রা কতটা বৃদ্ধি পেলো তার উপরে। বস্তুটা কতটা বেশি ভরের বা ভর কতটা বেশি আছে তার উপর নির্ভর করবে। আর বস্তুর উপাদান মানে কি দিয়ে তৈরি, যেমন ধরো 1 কেজি ভরের তামা যে পরিমাণ তাপ গ্রহণ করবে, 1 কেজি ভরের লোহা কিন্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে না। অর্থাৎ উপাদানের চেঞ্জ হলেও কিন্তু মোট তাপের পরিমাণের চেঞ্জ হয়। বস্তুর ভর 1 কেজি ভরের তামা যে পরিমাণ তাপ গ্রহণ করে, 2 কেজি ভরের তামা কিন্তু তার থেকে বেশি তাপ গ্রহণ করে। অটোমেটিক ভর বাড়লে কিন্তু তাপের পরিমাণও বেড়ে যাবে। অন্যদিকে উপাদানের উপর নির্ভর করে, বিভিন্ন উপাদানের বস্তু বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করে। আমরা জানি তামা তাপের সুপরিবাহী, কিন্তু লোহা অতটা সুপরিবাহী নয়। আর কতটা উষ্ণতা আমরা বাড়াবো, ধরো 1 কেজি ভরের তামা নিয়ে আমি যদি তার উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, সেখানে আমি 1 কেজি ভরের তামার উষ্ণতা যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাই, তাহলে কিন্তু আমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য কিন্তু টেম্পারেচার বা মানে মোট তাপের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এগুলো সপ্তম শ্রেণীতে যেহেতু ছিল তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানো। এবার আমরা তোমাদের একটা বিষয়, নতুন বিষয়ে চলে আসবো। সেটা হচ্ছে যে এটা ধরো যে তোমাদের 1 কাপ জলের উষ্ণতা তুমি 1 ডিগ্রি বাড়াবে, যে পরিমাণ তাপ লাগবে, তাহলে 2 কাপ জলের উষ্ণতা কিন্তু 1 ডিগ্রি বাড়াতে তার দ্বিগুণ তাপ লাগে। ঠিক আছে, ধরো 1 কাপ জলের উষ্ণতা, আমি এটা লিখছি যে 1 কাপ, এটা তোমার বইতেও আছে, 1 কাপ জলের উষ্ণতা, 1 কাপ জলের তাপমাত্রা 1 কাপ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ যা হবে, ঠিক আছে। তাহলে 2 কাপ জলের উষ্ণতা বা তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ কি হবে, প্রয়োজনীয় তাপ আগেকার কি হবে, পূর্বের দ্বিগুণ হবে। পূর্বের কি হবে, দ্বিগুণ হবে। অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি যে আমরা যদি 1 কাপ জলের জায়গায় 2 কাপ জল নিচ্ছি, মানে জলের পরিমাণে বা জলের ভরটা বাড়িয়ে দিচ্ছি, যখন টেম্পারেচারটা আগের থেকে একই থাকছে টেম্পারেচারটা, কিন্তু মোট তাপের পরিমাণটা কিন্তু আমাদের আগের দ্বিগুণ হয়ে যাচ্ছে। আগে যা তাপ লাগছিল এখন পূর্বের দ্বিগুণ হবে। অর্থাৎ যদি 2 কাপ জল নিয়ে আমি ওই আগের মতোই 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু টেম্পারেচার দ্বিগুণ হয়। আবার যদি আমি 2 কাপ জল নিয়ে
যদি আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে চাই তাহলে কিন্তু 2 × 2 তার মানে 4 গুণ তাপ লাগবে। আগের তাপ কত লাগবে? পূর্বের 4 গুণ। তাহলে এখানে যেমন 2 × 1, ঠিক আছে, তাহলে এখানে পূর্বের দ্বিগুণ কিভাবে আসছে? 2 × 1 সমান দ্বিগুণ, ঠিক আছে। এখানে বৃদ্ধিতে তাহলে প্রয়োজনীয় তাপ হবে পূর্বের কগুণ হবে? পূর্বের হচ্ছে আমাদের এখানে 2 × 2, তার মানে হচ্ছে আমাদের 4 গুণ তাপ লাগবে, ঠিক আছে। 4 গুণ তাপ প্রয়োজন, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যদি পরিমাণটা বাড়াই তাহলেও সেই পরিমাণের বেশি তাপ এখানে প্রয়োজন হবে, আবার যদি টেম্পারেচারটা বৃদ্ধি করি তাহলেও কিন্তু তাপটা বেশি হবে। তো এই হিসেবটা আমরা কিন্তু আগে শিখেছি সপ্তম শ্রেণীতে। এখন ধরে নাও যে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট ভরের, আমরা ধরো এম ভরের আমরা একটা ভর নিয়ে নিলাম। এবার সেই এম ভরের যে কোনো বস্তুর উষ্ণতা বা এম ভরের আমরা জলের উষ্ণতা ধরো আমরা টি°C বৃদ্ধি করলাম, তাহলে কিউ পরিমাণ তাপ লাগছে সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি কি? ধরি এম ভরের জলের উষ্ণতা বা তাপমাত্রা কথাটা একই। তাহলে এম ভরের জলের তাপমাত্রা টি°C বৃদ্ধিতে, তাহলে টি°C বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ, টি°C বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ আমরা ধরে নিচ্ছি কি? প্রয়োজনীয় তাপ আমরা এটা ধরে নিলাম কি? কিউ পরিমাণ তাপ লাগবে, কিউ। তাহলে এম ভরের জলের উষ্ণতা টি°C বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ আমরা কি ধরে নিলাম? কিউ। তাহলে এবার ভাবো যে এই এম ভরের জায়গায় আমি যদি 2m ভরের নিই, তাহলে 2m ভরের সুতরাং কি হবে? সুতরাং 2m ভরের জলের উষ্ণতা বা তাপমাত্রা টি°C বৃদ্ধিতে, তাহলে আমাদের প্রয়োজনীয় তাপ তাহলে কি হবে? প্রয়োজনীয় তাপ তখন আমাদের হয়ে যাবে কি? এই দুইটা কিন্তু গুণ হয়ে যাবে, তাহলে 2 × Q, তার মানে 2Q পরিমাণ তাপ লাগবে, 2Q তাপ লাগবে। আবার যদি আমরা ধরো 2m ভরের জলের উষ্ণতা আমরা যদি সেখানে টি° না বাড়িয়ে 2°C বৃদ্ধি করি, তাহলে কিন্তু আমাদের প্রয়োজনীয় তাপটা 2 × এটার জন্য 2, আবার এটার জন্য 2, তাপমাত্রা বৃদ্ধির জন্য 2, ভর বৃদ্ধির জন্য 2, তাহলে 2 × 2 সমান হচ্ছে 4Q বা 4Q পরিমাণ তাপ লাগবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারবে, এই রিলেশন থেকে এটা আসছে। তাহলে আমরা দেখছি ভর বাড়ালে সেখানেও প্রয়োজনীয় তাপ বেড়ে যাচ্ছে, আবার যখন টেম্পারেচার বা তাপমাত্রা বাড়ছে সেখানেও কিন্তু প্রয়োজনীয় তাপের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা বিভিন্ন হিসেব রাখতে পারি। আবার ধরো এটা যদি 3m ভরের আমরা ওটা যদি 5°C টেম্পারেচার বাড়াই, তাহলে কিন্তু এর উষ্ণতা কত হবে? 3 × 5, তার মানে 3 × 5 সমান 3 × 5 আছে। এখানে কিউটা তোমরা দিয়ে দেবে, না বুঝতে অসুবিধা হবে। 3 × 5 কিউ সমান হচ্ছে 15Q পরিমাণ তাপ লাগবে। তাহলে বোঝা গেল 3m ভরের উষ্ণতা 5°C বৃদ্ধি করতে তাহলে কিন্তু আমাদের 5Q পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে। এইভাবে আমি আরেকটা রিলেশন তোমাদেরকে দেখাতে পারি। যেমন ধরো আমরা এরপরে আরেকটা দেখাচ্ছি, ধরো 4m ভরের জলের উষ্ণতা আমরা ধরো একটা যে কোনো পরিমাণ টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 3°C, 30° আছে, এগুলো ডিগ্রি সি দিচ্ছে, এগুলো সব °C বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ তাহলে আমাদের কত হবে? 4 × 3Q, 4 × 3Q সমান 3 × 4 12Q পরিমাণ তাপ লাগবে। তাহলে মোট তাপের পরিমাণ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে। এইবার আমরা এই জায়গা থেকে একটা ধ্রুবক রাশি আনার চেষ্টা করব। তোমরা নেক্সট পরবর্তী অংশটা দেখো, তাহলে বুঝতে পারবে বিষয়টা কি বলতে চাইছি। আচ্ছা, এখন আমরা যদি এই প্রথম ক্ষেত্রে একটা রাশিমালা বার করার চেষ্টা করি, দেখো এই রাশিমালাটা আমরা বার করবো যে 2m ভরের টি°C বৃদ্ধির ক্ষেত্রে 2m ভরের জলের উষ্ণতা টি°C বৃদ্ধিতে, 2m ভরের জলের উষ্ণতা প্রথমটা আমাদের কি আছে? আচ্ছা, টি°C বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই রাশিমালাটা বার করবো। বৃদ্ধির ক্ষেত্রে আমরা এখানে লিখবো কি? যে আমাদের মোট যে তাপ, ঠিক আছে, মোট তাপ কত হচ্ছে সেখানে আমরা লিখবো যে মোট তাপ, ঠিক আছে, গ্রহণ বা বর্জন। এখানে তাপ গ্রহণ হচ্ছে, তবু আমি দুটো অপশন লিখে রাখছি, মোট তাপ গ্রহণ বা বর্জন, ঠিক আছে, দুটোই বর্জন। আর এখানে আমরা লিখছি যে আমাদের যেটা রয়েছে অর্থাৎ ভর আর উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে আমি লিখছি ভর, আর এখানে লিখছি উষ্ণতাও দুটো ক্ষেত্রে এখানে সবই বৃদ্ধি পেয়েছে, তো আমি দুটো অপশনে রাখছি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এই রাশিমালাগুলো আমরা প্রত্যেক ক্ষেত্রে বার করবো।
তারপর 2m ভরের জলের ঘনতা t ডিগ্রি বৃদ্ধির ক্ষেত্রে এই রাশিমালাটা আমরা বার করবো। মোট তাপ গ্রহণ বা বর্জন, তো এখানে তো গ্রহণই হয়েছে, ভর ইন্টু উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস, তো এখানে কিন্তু বৃদ্ধি হয়েছে। তোমরা মনে রাখবে এখানে কিন্তু বর্জন হয়নি, কিন্তু বর্জন হলেও হতে পারে। তো এখানে বর্জন হয়নি, অসুবিধা নেই, তো আমরা এখানে গ্রহণ ধরে করবো। তাই আমাদের দেখো এই যে 2m ভরের জল যখন t ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলাম তখন আমাদের এটা দাঁড়ালো কত, এটা আমাদের দাঁড়ালো হচ্ছে মোট তাপ 2q। ঠিক আছে, ভর কত হয়েছিল, ভর আমাদের দাঁড়িয়েছিল 2m, তাহলে এখানে লিখবো 2m, আর এখানে আমাদের t ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে আমি t লিখবো। ঠিক আছে, t ডিগ্রি সেন্টিগ্রেড এই রাশিমালাটা আমরা লিখে দেবো। তাহলে এখান থেকে আমরা দেখো এই 2 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি qm ইন্টু t। তো এইটা আমরা এই ক্ষেত্রে এই রাশিমালাটা পেলাম। যদি আমরা এই ক্ষেত্রে বার করি তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে m ভরের জলের উষ্ণতা যদি t ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ায়, একইভাবে যদি m ভরের জলের উষ্ণতা আমরা যদি t ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির ক্ষেত্রে যদি এই রাশিমালাটা বার করি, সেটা আমাদের কি হবে, তাহলে সেটা হবে আমরা এখানে মোট তাপ আমরা কি লিখবো, গ্রহণ বা বর্জন, গ্রহণ অবলিক বর্জন। তো এখানে সবসময় গ্রহণই হচ্ছে, আমি গ্রহণ হিসেবে ধরে নিয়েছি, ভর আর ইন্টু উষ্ণতার বৃদ্ধি। দেখো এখানে উষ্ণতা এখানেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তো উষ্ণতা হ্রাসও পেতে পারে, তাহলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস আমি দুটো অপশনই রাখছি। তো এখানে দেখো আমাদের মোট তাপ হচ্ছে কিউ ছিল, ভর কত ছিল m3 ছিল, আর উষ্ণতা কত ছিল, তাহলে এখানেও কিন্তু আমাদের আসছে কিউ ইন্টু এম, কিউ বাই এম ইন্টু টি। আবার যদি আমরা এই ক্ষেত্রটা, এটা তো আমাদের ফার্স্ট ক্ষেত্র ছিল, এই ক্ষেত্রটা বা এইটা যদি বার করি, যে কোনো একটা ক্ষেত্রে বার করবো, আমি এটারই বার করছি, তাহলে কি দাঁড়ায় যাবো, সেখানে আমরা যেটা করবো যে আমাদের তাহলে এই ক্ষেত্রটা যেটা আসছে আমাদের এম এর জায়গায় আমরা লিখবো কি 4m, তাহলে 4m ভরের জলের ঘনতা তাহলে হচ্ছে 3t ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির ক্ষেত্রে, তাহলে আমরা বার করবো কি মোট তাপ। এটা আমাদের দুটো অপশন আছে, গ্রহণ অথবা বর্জন। তো আমাদের এখানে সবসময় মনে রাখতে হবে গ্রহণ আমরা হিসেবে ধরেছি, তো মোট তাপ গ্রহণ অথবা আমরা লিখবো কি বর্জন। তো এটা হচ্ছে মোট তাপ গ্রহণ অথবা বর্জন আমরা লিখলাম, আর এখানে লিখবো ভর, আর এখানে কি লিখবো, এখানে লিখবো আর আমাদের হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এটা তাপমাত্রা আমরা লিখতে পারি। তো তোমাদের মনে রাখার জন্য আমি অন্য ভাষায় লিখছি, এটা তাপমাত্রা বৃদ্ধি বা কি লিখবো, তাপমাত্রা বৃদ্ধি অবলিক হ্রাস, মানে দুটোই হতে পারে, তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, অর্থাৎ এই রাশিমালাটাই কিন্তু আমরা লিখছি বারবার, এটাই লিখছি। তো এখানে দেখো আমাদের এই অপশনের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা ছিল যে এখানে মোট তাপ ছিল আমাদের হচ্ছে, এখানে ছিল হচ্ছে 12q, তাহলে এখানে 12q লিখবো, আর এখানে ছিল এটা 4m, আর এখানে ছিল এটা 3t। তাহলে এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, 3 4 12 কেটে গেলাম, তাহলে q বাই কি চার আসছে mt, তাহলে q বাই m ইন্টু t। তাহলে আমরা দেখতে পারলাম যে এখানে আমাদের ভর আর টেম্পারেচার যতই বৃদ্ধি পাবে না কেন, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এই q বাই m ইন্টু টি এই রাশিমালাটা কিন্তু আসছে, q বাই m ইন্টু টি এই রাশিমালাটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আসছে। তাহলে এই q বাই m ইন্টু টি এই রাশিমালাটা হলো একটা ধ্রুবক রাশি, ঠিক আছে, এটাকে ধ্রুবক রাশি। তাহলে প্রতি ক্ষেত্রে এই যে q বাই, প্রতি ক্ষেত্রে আমাদের যে এই যে রাশিমালাটা আসছে q বাই m ইন্টু টি, এটি একটি ধ্রুবক রাশিমালা, এটি একটি ধ্রুবক রাশিমালা। তো এটা একটা ধ্রুবক রাশিমালা হয়ে থাকে প্রতি ক্ষেত্রে, যে আমাদের এই রাশিমালাটা আসে, তো সেটা একটা ধ্রুবক রাশিমালা। তো এই রাশিমালাটাকে একে কি দিয়ে প্রকাশ করা হয়, একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে কি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন এই যে কি এর মানটা, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একই আসছে, যদি আমরা পদার্থটা একই, সেখানে আমাদের তাপমাত্রা ভর এসব চেঞ্জ হতে পারে, কিন্তু পদার্থটা যদি একই হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিউ বাই এম টি এটি একটি ধ্রুবক রাশিমালা। এখানে কিন্তু মনে রাখতে হবে যে পদার্থ আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু একটাই পদার্থ। এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করেছিলাম সেটা জল দিয়ে করেছিলাম, এটা কিন্তু অন্য পদার্থ হলে অন্য পরিমাণে হবে, কিন্তু গাণিতিকভাবে এই রাশিমালাটা একই হবে। ভর হয়তো আলাদা কিছু হতে পারে, টেম্পারেচারও আলাদা কিছু হতে পারে। যাই হোক, তো প্রত্যেক ক্ষেত্রে কিউ বাই এম ইন্টু টি এটি একটি ধ্রুবক রাশিমালা, এটি কে দিয়ে প্রকাশ করা হয়। এখন এই যে কে এর মানটা, এই কে এর মানটা কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের কে এলো, এই কেটাকে তাহলে আমরা কি বলবো, কেটাকে কিন্তু আমরা পরবর্তীকালে জানবো যে এই কে কে আমাদের পদার্থের আপেক্ষিক তাপ বলা হয়। যাই হোক, তো এখন তোমাদের আপেক্ষিক তাপের সংজ্ঞাটা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা আছে, তাই আমি পরবর্তী ক্ষেত্রেই এটাকে বলবো যে কিউ বাই এম ইন্টু টি এটা আমাদের কি আসে, এটা আমাদের কিন্তু একটা কি আসে, ধ্রুবক রাশিমালা আসে একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে, এবং একে আমরা আপেক্ষিক তাপ বলি। যাই হোক, তো আমরা এখান থেকে তাহলে যেটা পাচ্ছি
যে আমাদের এই যে কে সমান কি পেলাম, কিউ বাই এম ইন্টু টি। তো এখান থেকে আমরা যদি ঘুরিয়ে লিখি বা দিয়ে দেখো এম কে টি সমান হচ্ছে কিউ, বা দিয়ে কিউ ইকুয়াল টু এম ইন্টু কে ইন্টু টি। ঠিক আছে, তো এই যে ফর্মুলা, এটা কিন্তু কাফের ক্ষেত্রে একটা খুব প্রয়োজনীয় বা ভাইটাল ফর্মুলা। পরবর্তীকালে তোমরা এটা শিখবে যে এই ফর্মুলাটা কিভাবে আমরা এটাকে কাজে লাগিয়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। যাই হোক, নেক্সট আমি তোমাদের পরবর্তী বিষয়ে আসছি। আচ্ছা, এখন আমরা এই কে এর যে মান বিশুদ্ধ জলের ক্ষেত্রে সিজিএস করতে কি হয় সেটা আমরা নির্ণয় করব। তবে তার আগে আমরা সপ্তম শ্রেণীতে তাপের যে একক ক্যালোরি সম্পর্কে একটু আলোচনা করে নেবো, কারণ এখানে ক্যালোরির সংজ্ঞাটা আমাদের লাগবে। তো আমরা এর আগে সপ্তম শ্রেণীতে ক্যালোরির সংজ্ঞা পড়ে এসেছি। 1 ক্যালোরি তাপ কাকে বলে? সেটা হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে একক পরিমাণ তাপ লাগে, এবং ওই পরিমাণ তাপকে আমরা কি বলবো, 1 ক্যালোরি তাপ। 1 ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম 1 ক্যালোরি। 1 ক্যালোরির সংখ্যাটা আমরা প্রথমে জানবো যে 1 ক্যালোরি তাপ কাকে বলে। 1 ক্যালোরি হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা, 1 গ্রাম বিশুদ্ধ জলে 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা বা উষ্ণতা কথাটা একই। তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ, মানে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? 1 ক্যালোরি তাপ বলে। ইংরেজিতে ক্যালোরিকে CAL বলা হয়। ঠিক আছে, সংক্ষেপে CAL বলা হয়, 1 ক্যালোরি তাপ বলে। এটাই হচ্ছে সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছিলে। এটা হচ্ছে তাপের সিজিএস একক। এটা কিন্তু মনে রাখতে হবে, সিজিএস একক। সিজিএস একক, এসআই একক আবার অন্য। এসআই একক হচ্ছে আমাদের তাপের জুল। তো যাই হোক, সেটা পরবর্তীকালে আমরা আলোচনা করবো। তো 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপকে 1 ক্যালোরি তাপ বলে। এখন এখান থেকে আমরা যে কাজটা করবো, যে আমাদের এই যে কে এর বিশুদ্ধ জলের ক্ষেত্রে কে এর মান সিজিএস পদ্ধতিতে কি হয় সেটা কিন্তু আমরা নির্ণয় করবো। এখন দেখো যে আমরা যদি এখানে মোট তাপের পরিমাণগুলো সব বসিয়ে দিই, 1 গ্রাম জলের ক্ষেত্রে বিশুদ্ধ উষ্ণতা আমরা কত পাচ্ছি? 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে প্রয়োজনীয় তাপ 1 ক্যালোরি। তো এবারে এই যে সমীকরণ, তাহলে কে ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু টি সমীকরণে আমরা এই রাশিমালাগুলো বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো? আমরা কিউ এর জায়গায় বসাবো 1 ক্যালোরি। ঠিক আছে, কিউ ইকুয়াল টু 1 ক্যালোরি বসাবো। ভর আমরা কত নিয়েছি? এম ইকুয়াল টু আমরা বসাবো 1 গ্রাম। ঠিক আছে, আর এই যে টিটা কত নিয়েছি? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে টি ইকুয়াল টু 1 ডিগ্রি সি। বসিয়ে কি পাওয়া যায় আমরা দেখি। তাহলে বসিয়ে কি পাওয়া যাচ্ছে? তাহলে কে ইকুয়াল টু আমরা পাচ্ছি যে এখান থেকে দেখো কিউ এর জায়গায় আমরা কত বসাবো? 1 ক্যালোরি। হ্যাঁ, আর এম এর জায়গায় কত বসাবো? 1 গ্রাম। আর এখানে আমরা টি এর জায়গায় কত বসাবো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে দেখো এই সংখ্যাগুলো সব 1 যেহেতু, এগুলো ক্যান্সেল হয়ে যায়। কে ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 1 গুলোকে ভাগ করলে সব একই হয়, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললাম? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে এর মান কত? তাহলে আমরা সেটাই লিখলাম যে বিশুদ্ধ জলের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে, এটা কিন্তু মাথায় রাখবে, সিজিএস পদ্ধতিতে, কারণ আমরা এখানে ইউনিটগুলো সব সিজিএস পদ্ধতিতে বসিয়েছিলাম। তাহলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে এর মান হচ্ছে আমাদের সমান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই হচ্ছে বিশুদ্ধ জলের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে আমাদের কে এর মান। আশা করি তোমরা এই কে এর মান সম্পর্কে বুঝতে পারলে। এবার আমরা এখানে এই যে ফর্মুলাটা শিখলাম, তার সাহায্যে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে বিশুদ্ধ জলের ক্ষেত্রে কে এর মান সিজিএস পদ্ধতি কত হলো। ঠিক আছে, তোমরা পরবর্তী যে সমস্যা রয়েছে সেগুলো আমি এবার আলোচনা। আচ্ছা, এখানে আমাদের একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। তো আমরা যে ফর্মুলাটা শিখলাম কে ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু টি, সেটাকে অ্যাপ্লিকেশন করে আমরা কিন্তু এই অঙ্কটা বা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। বলা হচ্ছে, এটা তোমাদের বইতে আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড ঘনতা 60 গ্রাম জলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ঘনতা 120 গ্রাম ভরের একটি বস্তুকে ফেলা হলো। বস্তুর ক্ষেত্রে কে এর মানটা নির্ণয় করো। তো জলের কে আমরা ইতিমধ্যেই শিখেছি, সিজিএস পদ্ধতি কত হয়? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা
এখানে দেখতে পাচ্ছি, দেখো যে এখানে কিন্তু জলের তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রি আর বস্তুর তাপমাত্রা রয়েছে কি 100 ডিগ্রি। তো দুটো তাপমাত্রা সেম নয়। তাহলে ফার্স্ট আমাকে বুঝতে হবে যে আমি যখন এই 25 ডিগ্রি সেন্টিগ্রেড জলের মধ্যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যে কোনো গরম বস্তুকে ফেলবো, তো কি ঘটনা ঘটবে? ঘটনা এটাই ঘটবে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড জলের তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড বস্তুর তাপমাত্রা কিন্তু কমে যাবে। কমে গিয়ে কি হবে, একটা মিডিয়াম জায়গায় এসে তাপমাত্রাটা ফিক্সড হয়ে যাবে, এবং সেই তাপমাত্রাটা আমরা কিন্তু এখানে ধরে নেব। কারণ কি, কোন তাপমাত্রায় ফিক্সড হবে সেটা তো আমাদেরকে ধরে নিতে হবে। চূড়ান্ত তাপমাত্রা কত, এটা কিন্তু তোমাদের এই সমস্যায় বলা নেই। তো আমি তোমাদের এই চূড়ান্ত তাপমাত্রাটা ধরে নিচ্ছি বই অনুযায়ী, তোমাদের যেটা দেওয়া আছে যে চূড়ান্ত তাপমাত্রা, যে বস্তুকে ফেলা হলো, এবং এবং এখানে আমি প্রশ্নটার মধ্যে একটু ইনক্লুড করে দিচ্ছি যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। ঠিক আছে, মিশ্রণের মিশ্রণের ফেলা হলো, এইখানটায় তোমরা এটা অ্যাড করে নেবে যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হলো। যে বস্তুকে ফেলা হলো, আচ্ছা, তারপর এখানে লিখবে, এখানে যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত চূড়ান্ত মানে কি অন্তিম যেটা, চূড়ান্ত তাপমাত্রা, এটা কিন্তু তোমাদের বইয়ের পরবর্তীকালে আলোচনা করা আছে। তাপমাত্রা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। এটাও কিন্তু তোমরা মাথায় রাখবে। অর্থাৎ যে আমরা যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড জলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বস্তুকে ফেলছি, তার ফলে কিন্তু আমাদের বারবার এটা বলতে চাইছি যে এর তাপমাত্রা কিছুটা বাড়বে, এর তাপমাত্রা কমবে, কিন্তু কমে একটা মিডিয়াম জায়গায় স্থির হবে। তো সেটা আমরা ধরে নিলাম কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এখন এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ফিক্সড হয়, তাহলে এর 25 থেকে 50-এ যেতে কত তাপ লাগবে সেটা আমাদের বার করতে হবে। আবার বস্তুর ক্ষেত্রে 100 ডিগ্রি থেকে কমে 50-এ এলে ও তো তাপ আর মানে ওই বস্তু কি করবে, তাপ বর্জন করবে, কারণ ও তো তাপ গ্রহণ করবে না, ওর তাপ টেম্পারেচার কমছে। তাহলে এই জল 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রিতে পৌঁছালে কি করবে, তাপ গ্রহণ করবে। অন্যদিকে বস্তু 100 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে এলেও কিন্তু তাপ বর্জন করবে। তো এই দুটো তাপের পরিমাণ কিন্তু সবসময় সমান হবে, কারণ জল যে তাপটা গ্রহণ করলো সে কোথেকে গ্রহণ করলো, সে তো ওই আমাদের ওখানে যে বস্তুটা ফেলা হয়েছে সেখান থেকে গ্রহণ করলো। অর্থাৎ বস্তুটা যে পরিমাণ তাপ বর্জন করবে, জলটা কিন্তু সেই পরিমাণে তাপ গ্রহণ করবে। তাহলে আমরা এইভাবে লিখি যে 25 ডিগ্রি, এটা আমরা উত্তরটা তৈরি করছি এখানে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 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 এই যে 60 গ্রাম জলে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 60 গ্রাম জলের 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছতে বা পৌঁছাতে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছাতে, ঠিক আছে, পৌঁছাতে প্রয়োজনীয় তাপ, সেটা আমরা ওই যে ফর্মুলা শিখেছিলাম, কিউ ইকুয়াল টু শিখেছিলাম এম ইন্টু কে ইন্টু টি। এই ফর্মুলা থেকে আমরা কিন্তু বার করবো, কারণ আমরা একটু আগে কে এর সমান কি শিখেছিলাম, কিউ বাই এম ইন্টু টি। তো এখান থেকে আমরা পাচ্ছি কিউ ইকুয়াল টু এম কে টি। এই ফর্মুলা থেকে কিন্তু আমরা অঙ্কটা করবো। আশা করি তোমরা বুঝতে পারলে ফর্মুলাটা। তো এখানে তাপটা তাহলে এই Q1 লিখছি, Q1, কারণ দু ক্ষেত্রে তাপ লাগবে, তো এটা আমরা Q1 লিখছি। Q1 ইকুয়াল টু এম কে টি, যে M1 K1 T1 লিখছি, দুটো রাশি আলাদা। তো এই জলের ক্ষেত্রে M1 কত, M1 মানে জলের ভর, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 60। আচ্ছা, K1 জলের ক্ষেত্রে আমরা জানি, জলের ক্ষেত্রে K1টা কত, জলের ক্ষেত্রে K1 মানে তাপ, আপেক্ষিক তাপ, এটা K1 লিখছেন এখানে। K1 ইকুয়াল টু আমরা এখানে লিখবো 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা এখানে বসিয়ে দেবো 1। আর এর তাপমাত্রার পরিবর্তন কতটা হবে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 50 থেকে আমরা কত বাদ দিয়ে দেবো, 25 বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এখানে আসছে 60, এই একটা তো চলে যাবে, ইন্টু 25, তার মানে হচ্ছে আমাদের, আচ্ছা এটাই আমরা রেখে দিচ্ছি, এত ক্যালোরি তাপ আমাদের লাগছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা বস্তু কি করবে, তাপ বর্জন করবে। কত থেকে কত দিয়ে যাবে, তাহলে আমাদের বস্তুর টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বস্তু উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কত, 120 গ্রাম ভরের একটি বস্তু, 120 গ্রাম ভরের বস্তু আমাদের এখানে পৌঁছাচ্ছে কত, 50 ডিগ্রি সেন্টিগ্রেড এ পৌঁছাতে বর্ধিত তাপ, এ কিন্তু তাপ বর্জন করবে, যেহেতু টেম্পারেচার কমছে, তাহলে বর্ধিত তাপ কত হবে, এখানে লিখবো Q2 ইকুয়াল টু M2 K2, হ্যাঁ, আর হচ্ছে T2। তো এখানে দেখো M2 মানে এর ভর, M2 কত, এখানে এর ভর হচ্ছে
আমাদের 120। আচ্ছা, এর ক্ষেত্রে K2টা আমরা জানি না, আর টি এর টেম্পারেচার পরিবর্তন হচ্ছে 100 থেকে আমরা 50 বাদ দেবো, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 120 ইন্টু 100 থেকে 50 বাদ দিলে ইন্টু 50 ইন্টু K2, এটা আমাদের কি দাঁড়াচ্ছে ক্যালোরি। তাহলে এবার আমাদের শর্ত অনুযায়ী কি হবে না, তাপ গ্রহণ আর বর্জন সমান, তাহলে আমরা শর্ত অনুযায়ী কি লিখবো, শর্ত অনুযায়ী লিখবো যে Q2 ইকুয়াল টু Q1 বা Q1 ইকুয়াল টু Q2। তো আমি এখানে Q2 এর মধ্যে অজ্ঞাত আছে বলে এটাকে আগে লিখছি Q2 ইকুয়াল টু Q1। তাহলে আমাদের Q2 কত, 120 ইন্টু 50 ইন্টু K2, আর Q1 আছে আমাদের 60 ইন্টু 25। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে লিখবো K2 ইকুয়াল টু, K2টা তাহলে আমরা কি পাবো দেখো, K2 ইকুয়াল টু আমরা পাচ্ছি 60 ইন্টু 25 বাই 120 ইন্টু 50। ঠিক আছে, তো আমরা যদি কাটি তাহলে এটা 2 আসবে, এটাকে যদি আমরা কাটি তাহলে কিন্তু 2 আসবে, অর্থাৎ K2 সমান আমরা পেলাম কত, K2 সমান 1/4। তো এটাকে যদি আমরা ভাগ করি 0.25, তো K এর একক তোমরা জানো, এখানে লিখতে হবে না, সুতরাং K2 ইকুয়াল টু আমাদের দাঁড়ালো কত, 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এই বস্তুটার ক্ষেত্রে কিন্তু কে মান বা আমাদের আপেক্ষিক তাপের মান কত হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম। এটাই হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের উত্তর হলো। তাহলে দেখলাম যে জলের ক্ষেত্রে কে এর মান যদি 1 হয়, বস্তুর ক্ষেত্রে কিন্তু কে এর মান অন্য হলো, তো নর্মালি কমই হলো, কারণ জলের আপেক্ষিক তাপ কিন্তু 1 ছিল, এটা কিন্তু 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি জলের আপেক্ষিক তাপ কিন্তু বস্তুর থেকে আমাদের বেশি রয়েছে। যাই হোক, নেক্সট আমরা পরবর্তী অংশে আসছি, তোমরা এই অঙ্কটা একটু ভালো করে বুঝে নেবে যে কিভাবে আমি এটা সমাধান করলাম। আচ্ছা, তাহলে নর্মালি আমরা যে বিষয়টিতে শিখলাম যে কিউ, আমরা কি শিখলাম যে আমাদের কিউ ইকুয়াল টু এম কে টি, এই ফর্মুলাটা আমরা শিখলাম বা সূত্রটা শিখলাম। এখন এটাকে আমরা একটু বিস্তারিত করে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু চেঞ্জ দুটো আসছে, কারণ এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে অঙ্কটা এর আগে আলোচনা করছিলাম সেখানে আমরা দেখলাম যে তাপমাত্রার পরিবর্তন কিন্তু এককভাবে হয় না, দুটো টেম্পারেচারের মধ্যে যে তফাৎ তাকে আমরা তাপমাত্রার পরিবর্তন বলাই বা পরিবর্তন বলি। তাহলে এই জায়গাটায় আমাদের কিন্তু দুটো রাশিমালা আসবে, একটা বস্তুটার প্রাথমিক তাপমাত্রা কত, আর একটা হচ্ছে বস্তুটার অন্তিম তাপমাত্রা কত, তাপ গ্রহণ বা বর্জন যাই হোক না কেন, তাহলে কিন্তু সেটার অন্তিম তাপমাত্রা কত। তা আমরা এখানে ওই জন্য তাপ বৃদ্ধি বা হ্রাস এটা আমরা না বলে বলবো তাপমাত্রার পরিবর্তন, তাহলে কিন্তু সেটা বৃদ্ধিও হতে পারে, হ্রাস হতে পারে। তাহলে আমরা এই সূত্রটাকে একটু বিস্তারিতভাবে লিখছি, যদি আমরা এটাকে লিখছি দেখো, যদি এম ভরের বস্তু, এম ভরের বস্তু, এম ভরের বস্তু T1 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বস্তু T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তিত হয়ে, পরিবর্তিত কেন লিখছি, পরিবর্তিত এই কারণে লিখছি যে এখানে তাপমাত্রা বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে, কিন্তু যাই হোক পরিবর্তন তো হবেই। T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তিত হয়ে T2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তবে বস্তু কর্তৃক গৃহীত বা বর্ধিত তাপ, এই যে আমরা গৃহীত বা বর্ধিত তাপ দেখছি, গ্রহণ কখন হবে না, যখন তাপমাত্রা গ্রহণ করি, আবার যখন বর্জন কখন হবে, তাপমাত্রা যখন কমে যাবে, তাপমাত্রা গ্রহণ নয়, যখন তাপমাত্রা কমে যাবে তখন জানবে যে বস্তু তাপ বর্জন করছে, আবার যখন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন জানবে কিন্তু বস্তুর কি হচ্ছে, তাপমাত্রা যখন তাপমাত্রা কমে যাবে বস্তু তখন মনে হবে তাপ বর্জন করছে, আর যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন মনে হবে যে বস্তু, তোমরা মনে রাখবে যে বস্তু তখন কিন্তু তাপমাত্রা যখন ওর বস্তুর ক্ষেত্রে তাপমাত্রা যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু অবশ্যই বস্তু তাপ গ্রহণ করছে। ঠিক আছে, এই দুটো বিষয় তোমরা মনে রাখবে। তো সেটাকে আমি আলাদা করে এখানে লিখিনি, এখানে পরিবর্তন কথাটা লিখেছি, অর্থাৎ এখানে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে, কিন্তু তাপের ক্ষেত্রে গ্রহণ বা বর্জন আমি সে কথাটা লিখছি। তাহলে তবে বস্তু কর্তৃক গৃহীত তাপ, বস্তু কর্তৃক গৃহীত তাপটা তাহলে কি লিখবো, তখন কিন্তু এই ফর্মুলাটা আমরা লিখবো কিউ ইকুয়াল টু এম কে, যেমন ছিল তাই থাকবে, কিন্তু এই টিটা আমাদের কিন্তু T2 থেকে আমরা কি করবো T1 বাদ দেবো। তো এখানে সবসময় মনে রাখতে হবে যে বেশি হবে তার থেকে বাদ দেবো, এখানে কিন্তু আমরা কে বেশি, এখানে ধরে নিলাম যে T2 আমাদের T2 গ্রেটার দেন T1, যদি T2 গ্রেটার দেন T1 হয় তাহলে বিয়োগফলটা আমরা এরকম লিখবো। আবার যদি মনে রাখতে হবে যে T1টা বড় হয়, বর্জনের ক্ষেত্রে কিন্তু T1টা বড় হবে, T2টা কম হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা উল্টোভাবে এটাকে বিয়োগ করবো। তা যদি এটা তাপ
এটা হচ্ছে গৃহীত তাপ হয়, তাহলে কিন্তু এটা, আর বর্ধিত তাপের ক্ষেত্রে তাহলে কি হবে, তাহলে বর্ধিত তাপ তখন কিন্তু ফর্মুলাটা এরকম হয়ে যাবে, কিউ ইকুয়াল টু এম ইন্টু কে ইন্টু এটা হয়ে যাবে T1 মাইনাস T2। তো এই জায়গাটায় যেমন আমরা এটা মনে রাখছিলাম, এখানে আমাদের মনে রাখতে হবে যে T1 গ্রেটার দেন T2, অর্থাৎ এখানে T1টা বড়। বর্ধিত তাপের ক্ষেত্রে সবসময় প্রাথমিক তাপমাত্রা বেশি হয়, অন্তিম তাপমাত্রা কম হয়, আর গৃহীত তাপের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রাথমিক তাপমাত্রা কম হয়, অন্তিম তাপমাত্রা বেশি হয়। তারপর সেইভাবে কিন্তু এটা এখানে লেখা রয়েছে। এবার তোমাদের বইয়ে একটা ছক আছে, সেই ছকটা আমরা এই যে ফর্মুলাটা শিখলাম এটার বেসিসে আমরা সেই ছকটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এই ছকটি আলোচনা করার আগে, যেটা তোমাদের বইয়ে রয়েছে 32 পাতা, তার আগে আমাদের আপেক্ষিক তাপ বিষয়টি জেনে নিতে হবে। এই যে আমরা কে রাশিটা পাচ্ছি, এই কেটাকে কি বলা হয়, এই কেটাই কিন্তু বস্তুর ক্ষেত্রে আমাদের কি বলা হয়, আপেক্ষিক তাপ বলা হয়। ঠিক আছে, তো এখানে কে কে কি বলা হয়, কে বলা হয় যে কোনো বস্তুর ক্ষেত্রে কে বলা হয় কি, বস্তুর ক্ষেত্রে আমাদের কে কি বলা হয়, কে বলা হয় আপেক্ষিক তাপ। মানে এই আপেক্ষিক তাপ কিন্তু বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন হয়, তো স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক হিট বলা হয়, সেই জন্য একে এস দিয়ে চিহ্নিত করা হয়। তো আপেক্ষিক তাপ ইংরেজি কি, স্পেসিফিক হিট, স্পেশাল থেকে আসছে স্পেসিফিক হিট, সেই জন্য একে এস দিয়ে চিহ্নিত করা। ঠিক আছে, তো এই আপেক্ষিক তাপের সংজ্ঞা তাহলে কি হবে, আপেক্ষিক তাপের সংজ্ঞা কাকে বলে, তাহলে আমি সেটা লিখে দিচ্ছি। আপেক্ষিক তাপ আমাদের দাঁড়ালো কত, আপেক্ষিক তাপ হচ্ছে একক ভরের কোনো বস্তুর ঘনত্ব 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আমরা ওই বস্তুর আপেক্ষিক তাপ বলবো। তাহলে কি লিখবো, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, আমরা কোনো একক বলছি না, সেই জন্য একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে, একক এখানে আমরা কিছু বলছি না, বৃদ্ধি করতে, ঠিক আছে, সেন্টিগ্রেড বলে সেন্টিগ্রেড এককে হয়ে যাবে, তার জন্য আমরা কোনো একক এখানে বলছি না, ভরের এককও বলিনি। একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে, ওই বস্তুর কি বলে, আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট, বস্তুর আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট বলে। তাহলে আপেক্ষিক কি লিখবো, তাপ বা স্পেসিফিক হিট বলা হয়, এস বলা হয়। তাহলে আমাদের যে এই যে এখানে আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম, তাহলে গৃহীত তাপের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি, গৃহীত তাপ সূত্রটা আমাদের কিরকম দাঁড়িয়ে যাবে, গৃহীত তাপ সমান কিউ ইকুয়াল টু আমাদের দাঁড়িয়ে যাবে এম, কে এর পরিবর্তে আমরা কি লিখবো, এস, তাহলে এম ইন্টু এস ইন্টু T2 মাইনাস কি লিখে দেবো, T1। এখানে কিন্তু পাশে মনে রাখতে হবে যে T2 গ্রেটার দেন T1। আর বর্ধিত তাপের সূত্রটা কি দাঁড়ালো, বর্ধিত তাপ সমান আমরা সূত্রটা পেলাম কিউ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু এখানে চলে আসবে T1 মাইনাস T2, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যেখানে T1 গ্রেটার দেন T2, অর্থাৎ T1 T2 থেকে আমাদের এখানে বড় হলো। এর উপরে বেশ করে কিন্তু আমরা তোমাদের বই 32 পাতার যে ছকটি আছে সেটি এবার সমাধান করব। আচ্ছা, এরপরে তোমাদের বই 32 পাতায় একটা ছক রয়েছে, সেই ছকটার আমরা সমাধান করব। তো এর আগে আমরা যে ফর্মুলাটা শিখেছি সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু T2 মাইনাস Q1। তো এই 32 পাতায় যে ছকটি রয়েছে আমরা এবার এই ফর্মুলার সাহায্যে সমাধান করব। দেখো, প্রথম আমাদের হচ্ছে বস্তু বা পদার্থের উপাদানের নাম। তো প্রথম যেটা তোমাদের করে দিয়েছে, তবু আমি এটা বোঝানোর জন্য করে দিচ্ছি। এখানে আছে আমাদের অ্যালুমিনিয়াম একটা ধাতু, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ধাতু, সেটা আমরা লিখলাম। নেক্সট আমাদের রয়েছে এই অ্যালুমিনিয়াম যে নিয়েছি তার ভর কত না 400 গ্রাম, তাহলে আমাদের 400 দেওয়া আছে। এর আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কত, 0.21 একক তো দেওয়াই আছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এর তাপমাত্রা 70 থেকে 30, মানে অ্যাকচুয়ালি 30 থেকে 70 হয়েছে, তাহলে বৃদ্ধি কত হচ্ছে 70 বিয়োগ 30। তো আমরা এখানে 70 বিয়োগ 30 মানে কত পাই, 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো করে দিলাম T2 মাইনাস Q1। এবার এক্ষেত্রে তাহলে Q1 মানে যে তাপ হবে সেটা কত হবে না, এম এস T2 মাইনাস Q1 করলে তো এম কত 400, আচ্ছা এস কত, এস হচ্ছে 0.21 ইন্টু 40। তো এই গুণটা তোমরা করে যে উত্তরটা হয় সেটা তোমাদের বইয়ে দেয়াই আছে। তো আমি এটা লিখে দিচ্ছি, এটা আমাদের হচ্ছে 3360,
এটা আমাদের তাহলে কি হবে এককটা ক্যালোরি। তাহলে আমরা একটা ক্যালোরি লিখবো বা না লিখলেও চলবে, কারণ এই ছকের মধ্যে আমাদের কিন্তু লেখাই আছে। তো আমরা এখানে ক্যালোরি না লিখলেও আমাদের হবে উপরে লেখা আছে। তো এইভাবে নেক্সট আমাদের অন্য যে মেটালিক ধাতুগুলো দেওয়া আছে বা ধাতু দেওয়া আছে সেগুলো করবো আমরা। তামা, তাহলে তামার ক্ষেত্রে দেখো ভর, তোমাকে যে তামাটা দেওয়া আছে তার ভর হচ্ছে 100 গ্রাম। এর স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ হচ্ছে 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এর তাপমাত্রা 50 থেকে 90 করা হয়েছে, তাহলে বৃদ্ধি হচ্ছে 90 বিয়োগ 50, তো 90 থেকে 50 বাদ দিলে করা হয় 40 হয়। তাহলে প্রয়োজনীয় তাপ Q2 এক্ষেত্রে এম মানে কত 100। আচ্ছা, এস মানে কত, এস মানে হচ্ছে 0.09, আর এখানে টি মানে কত আছে 40 আছে টি মানে, অর্থাৎ বৃদ্ধিটা T2 - T1 যেটা। তো এখানে দেখো আমরা যদি এইটাকে গুণ করি তাহলে কত হয়, 100 × 0.9 গুণ করলে এর দশমিকটা এদিকে দুবার সরে যাবে, তার মানে দ্যাট ইজ এটা শুধু 9 হয়ে যাবে। 9 হয়ে যাবে, 9 × 40, তার মানে কত আসছে 9 × 40 করে 4 9 36, অর্থাৎ 360 ক্যালোরি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় তাপটা হচ্ছে 360 ক্যালোরি। নেক্সট আমরা এখানে 4-এর দাগের 3-এর দাগে যে ছকটা আছে দেখো ধাতুটা সীসা। তো এই সীসার ক্ষেত্রে আমরা বের করবো। সীসার ক্ষেত্রে আমাদের ওয়েট বা ভরটা আছে কত, মাস, ওয়েট নয়, মাসটা আছে 600। আচ্ছা, এর আপেক্ষিক তাপ হচ্ছে 0.03 সীসার ক্ষেত্রে। এর 25 থেকে 80-তে নিয়ে গেছে, তাহলে বৃদ্ধি হচ্ছে 80 বিয়োগ 25। আচ্ছা, 80 বিয়োগ 25 এটা আসছে 5, আর এটা 2 করে দেওয়া আমাদের কত আসছে 10। এই 2 করে দেওয়া হচ্ছে 5 × 10, 5 × 10, তাহলে 3 করে দেওয়া হচ্ছে 8, তাহলে 5 × 8, তার মানে হচ্ছে 55 হচ্ছে এর তাপমাত্রার বৃদ্ধি বা পরিবর্তন, যাই বলি না কেন। তাহলে এখানে তাপ Q3 কত হবে, Q3 = mst, তাহলে m এখানে হচ্ছে 600। আচ্ছা, এর স্পেসিফিক 0.03, আর আমাদের এটা আসছে 55। তো এই হিসেবটা তোমরা করবে, করে দেখবে কত আসে। তো এটা করবার জন্য সোজা নিয়ম হচ্ছে দেখো, তো আমরা এই যদি এই দশমিকগুলো সরিয়ে দিই, দেখো এখানে আমাদের এটা, তাহলে আমরা খুব সহজ নিয়মে যদি করি তাহলে এটা 600। আচ্ছা, এই দশমিকটা তুললে এটা 3 বাই কত হয়ে যাবে 100, আর এটা আমাদের আছে কত 55। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা দশমিক তুললে 100 হয়, তো এই 100 এখানে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে দাঁড়ালো কত 3 × 6 = 18 × 55। এখন 18-কে 55 দিয়ে গুণ করলে কত হয়, দেখো 5 × 18 = 90, এর কত হয় 0, আর 5 × 18 = 90, 90 আর 9 কত আসছে 99। আমি আরেকবার দেখে দিচ্ছি, 5 × 18 = 90 এর 0, 5 × 18 = 90 আর 9 99, তাহলে 990 ক্যালোরি আমাদের কিন্তু এখানে তাপ লাগবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আমরা নেক্সট আরেকটা মেটাল আছে আমাদের ধাতু, রূপোর ক্ষেত্রে চলে আসছি। দেখো রূপোর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে ভরটা হচ্ছে 80, আর স্পেসিফিক হিট হচ্ছে 0.05, আর আপেক্ষিক তাপ যেটা, আর এর তাপমাত্রা 25 থেকে 35 করা হয়েছে, তার মানে 35 বিয়োগ 25, তো এটা বাদ দিলে কত হয় জাস্ট 10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তাহলে এখানে প্রয়োজনীয় তাপ Q4 = mst, এমটা হচ্ছে 80, এস হচ্ছে আমাদের 0.05, আর টিটা হচ্ছে 10। এই হচ্ছে আমাদের রাশিমালাটা চলে এলো। তো এটার হিসেবে আমরা কিভাবে বার করবো, দেখো এখানে আমরা যেটা করব যে আমরা এখানে এটা 80 আর এটা 5, এটা দশমিক তুললে কটা শূন্য আসবে, 2টো শূন্য আসবে দশমিক তুললে, তার মানে 100 আসবে, আর এটা 10, তবে 1 2 এখানেও এই দুটো কেটে গেল, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 5 আসছে 40, জাস্ট 40 ক্যালোরি তাপ আমাদের এখানে প্রয়োজন হবে। তো আশা করি তোমরা এখানে যে ছকটা দেওয়া ছিল তোমরা বুঝতে পারলে। তো এইভাবে কিন্তু আমরা এই ফর্মুলা বা এই সূত্রটা কাজে লাগিয়ে কোনো পদার্থের একটা নির্দিষ্ট তাপমাত্রা বাড়াতে বা কমাতে যে পরিমাণ তাপ লাগবে সেটা বার করতে পারবো। কিন্তু অবশ্যই আমাদের এখানে কিন্তু ওই পদার্থের বা উপাদানের স্পেসিফিক হিটটা জানতে হবে, যে এখানে স্পেসিফিক হিট জানতে হবে, ভর জানতে হবে, আর কতটা টেম্পারেচার বাড়লো সেটা জানলে কিন্তু আমরা এই ফর্মুলার মাধ্যমে আমরা এই ছকটা করতে পারবো। নেক্সট আমি তোমাদের পরবর্তী অবস্থার পরিবর্তন এবং লিন তাপের ধারণাতে আমি আলোচনা করছি। আচ্ছা, তো এরপরে তোমাদের টপিকটা হচ্ছে অবস্থার পরিবর্তন লিন তাপের ধারণা। তবে আজকে আমরা অবস্থার পরিবর্তনের দুটো বিষয় শিখবো, সেটা হচ্ছে গলন এবং কঠিনভ। এর দুটো পরস্পর বিপরীত বিষয়, এই সম্পর্কে জানবো, কিন্তু লিন তাপ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এখন অবস্থার পরিবর্তন কাকে বলে? অবস্থার পরিবর্তন মানে তোমরা জানো যে পদার্থের মোটামুটি 3টে অবস্থা আছে, এছাড়াও আরো বৈজ্ঞানিকগণ
আরও বর্তমানে অবস্থা আবিষ্কার করেছে প্লাজমা অবস্থা। তো সেই জটিল বিষয়ে আমি যাচ্ছি না। মোটামুটি পদার্থের 3টে অবস্থা আছে, সেই বিষয়গুলির মধ্যে, সেই অবস্থাগুলির মধ্যে সেগুলো হচ্ছে কঠিন, তরল এবং গ্যাসীয়। এগুলো আমরা সবাই জানি। এখন কোনো একটা পদার্থকে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন বা গ্যাসীয় যে কোনো একটা অবস্থা থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যাওয়ার যে ঘটনা, তাকে আমরা অবস্থা পরিবর্তন বলবো। অর্থাৎ কোনো একটা পদার্থকে তার যে বর্তমান অবস্থা সেটা কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে, সেখান থেকে অন্য একটা অবস্থায় নিয়ে যাওয়া কি আমরা কি বলবো, অবস্থা পরিবর্তন। এখন এই অবস্থার পরিবর্তন আমাদের করতে গেলে কি করতে হয়, বাইরে থেকে কোনো শক্তি বা এনার্জি দিতে হয়। নর্মালি আমরা তাপ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে অবস্থা পরিবর্তন করি, বা তাপ বের করলেও অবস্থা পরিবর্তন হয়। তোমরা সবাই জানো জলের ক্ষেত্রে আমরা যদি অবস্থা পরিবর্তন করতে চাই, জলকে কিন্তু তাপ দিলে অবস্থা পরিবর্তন হয়ে যায়। যেমন তোমরা সবাই দেখেছো যে আমরা যদি এক টুকরো বরফের টুকরো নিয়ে সেই বরফের টুকরোটার উপরে হিট বা তাপ দিই, তাহলে কিন্তু বরফের টুকরোটা গলে যায়। অ্যাকচুয়ালি তাপ দেওয়ার দরকার হয় না। আমরা যদি বরফের টুকরোকে আমাদের পরিবেশে রেখে দিই, কিছু সময় বাদে সেটা কিন্তু এমনি গলে যাবে। কেন কি না, পরিবেশের টেম্পারেচার যথেষ্ট বেশি, সেটা বরফের যে গলনাঙ্ক তার থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, যাই হোক, তো আমরা এটা দেখেছি। আবার দেখেছি যে আমরা যখন জলকে গরম করি তখন কিন্তু জলটা কি হয়, ফুটে বাষ্পে পরিণত হয়। তো ওটাও কিন্তু একটা অবস্থা পরিবর্তন, কারণ জল একটা তরল অবস্থা আর বাষ্প হচ্ছে কি গ্যাসীয় অবস্থা। এখন আজকে আমরা দুটো বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা জানবো হচ্ছে গলন সম্পর্কে জানবো, আর হচ্ছে কঠিনীভবন সম্পর্কে জানবো। ও কঠিনীভবন এই দুটো বিষয় সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, গলন কাকে বলে তোমরা নিশ্চয়ই এই পরীক্ষাটা করলে খুব সহজেই বুঝতে পারবে। ধরো আমরা একটা এরকম পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমরা কতগুলো বরফের টুকরো নিলাম। ঠিক আছে, বরফের টুকরো, সেগুলো বরফের টুকরো বিভিন্ন আকৃতির হতে পারে। আমি এখানে স্লাইস আকৃতি বা আমরা চৌকো আকৃতির বরফের টুকরো দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো কি না বরফের টুকরো, এগুলো বরফের টুকরো। এই বরফের টুকরো নিয়ে আমরা যদি এইটার উপরে কি করি, তাপ প্রয়োগ করি, এগুলো হচ্ছে আমাদের কি বরফের টুকরো। ঠিক আছে, আর এখানে আমরা কি করবো, এটা তাপ প্রয়োগ করবো। ধরো এটা টেবিলের উপর বসানো আছে, তা আমরা এর উপরে হিট বা তাপ দেবো। ঠিক আছে, সেই জন্য আমাদের এটা কি করতে হবে না, একটা স্ট্যান্ডের সাহায্যে বা ক্ল্যাপের সাহায্যে এটাকে ধরতে হবে এবং এটাকে আমাদের স্ট্যান্ডে আটকে দিতে হবে। আর এই স্ট্যান্ডের সাহায্যে আমরা এর মধ্যে একটা থার্মোমিটার এন্ট্রি করে দেবো। কি করে দেবো, একটা থার্মোমিটার আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো। সেই থার্মোমিটারের কুণ্ডটা এদিকে থাকবে আর এখান থেকে তারা পার্টটা আমাদের দেখা যাবে। ঠিক আছে, তাই এখানে ধরো এটা 0°, হ্যাঁ, আর এটা হচ্ছে 1, 2 এইভাবে যাচ্ছে। এগুলো বিভিন্ন মাপের আছে। এটা হচ্ছে থার্মোমিটার। এটা তাহলে কি, এটা হচ্ছে থার্মোমিটার। এটা একটা থার্মোমিটার। আশা করি তোমরা বুঝতে পারবে যে থার্মোমিটার দিয়ে আমরা কি করি, থার্মোমিটার দিয়ে আমরা কিন্তু তাপমাত্রা মাপি। তাহলে এটা একটা থার্মোমিটার। এই থার্মোমিটার এর মধ্যে কি করে দিয়েছে, প্রবেশ করে দিয়েছে। এবার আমরা এটাকে বার্নারের সাহায্যে কি করব, বার্নারের সাহায্যে এটাকে গরম করব। তো বার্নারের সাহায্যে গরম করলে এটা কিন্তু জ্বলতে থাকবে এবং এটা আস্তে আস্তে যখন জ্বলবে এই বরফ কিন্তু গলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বার্নার। এটা কি বার্নার। তো এই বার্নার দিয়ে আমরা যখন ওকে হিট দেবো, তাহলে কি হবে না, এর মধ্যে বরফ গলতে থাকবে। আমরা কি ঘটনা দেখবো না, বরফটা হচ্ছে কঠিন, তো এখানে আস্তে আস্তে এই কঠিনটা কিসে পরিণত হবে, এই কঠিনটা কিন্তু আস্তে আস্তে এখানে জলে পরিণত হবে। অর্থাৎ কঠিনটা জলে পরিণত হবে। তাহলে এখানে কঠিন বরফ কি হচ্ছে, জলে পরিণত হচ্ছে। বরফ থেকে কি হচ্ছে, জল। ঠিক আছে, তো বরফ হচ্ছে কি, কঠিন থেকে কি হচ্ছে, এটা তরল হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমরা যখন এই বরফটাকে হিট দিচ্ছি, তাহলে এই বরফটা কিন্তু কঠিন থেকে তরল পরিণত হবে, অর্থাৎ জলে পরিণত হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটাও নিশ্চয়ই একটা অবস্থার পরিবর্তন। কিন্তু তোমরা কি দেখবে, তোমরা দেখবে যে এখানে যতক্ষণ পর্যন্ত না সমস্ত বরফের টুকরো নিয়ে আমরা টেম্পারেচার নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে টেম্পারেচার হচ্ছে 0°C। আর সব বরফের টুকরো গলা হওয়া পর্যন্ত তাপমাত্রা কিন্তু 0°C থাকে। ঠিক আছে, বরফ গলার পূর্বে তাপমাত্রা কত, বরফ গলার পূর্বে তাপমাত্রা হচ্ছে 0°C। তাপমাত্রা 0°C, এটা আমরা লক্ষ্য করব। এবং সম্পূর্ণ বরফ গলা পর্যন্ত, সম্পূর্ণ বরফ, ঠিক আছে, গলা পর্যন্ত তাপমাত্রা কত থাকবে, গলা পর্যন্ত আমাদের তাপমাত্রা থাকবে হচ্ছে এটাই থাকবে, কি থাকবে না, 0°C। 0°C তাপমাত্রা কিন্তু বজায় থাকতে যাবে। তাহলে আমি যে বিষয়টা বলতে চাইছি, যে বরফ গলা শুরু হলো,
সেখানে আমরা টেম্পারেচার মাপলাম 0°C, বরফ গলতে থাকলো, আমরা টেম্পারেচার বাড়াতে থাকবো, দেখা যাবে কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, 0°C থেকে যাবে যতক্ষণ পর্যন্ত না সবটা বরফ গলে জলে পরিণত হয়। সম্পূর্ণ বরফ গলা পর্যন্ত তাপমাত্রা কিন্তু 0° থেকে যাবে। সময় কিন্তু আমাদের পাল্টাবে, তাপমাত্রা বেশি দিয়ে যাবো, তাপ দিয়ে যাবো, কিন্তু তা সত্ত্বেও 0° থেকে যাবে। তাহলে এটা বুঝতে পারছি যে ওই 0°C তাপমাত্রা কি ঘটনাটা ঘটছে, সমস্ত ওই যে বরফটা গলে কিসে পরিণত হচ্ছে, বরফটা গলে তরল বা জলে পরিণত হচ্ছে। তো এই ঘটনাটাকে আমরা কি বলবো, গলন বলবো। আর এই যে টেম্পারেচার বা তাপমাত্রা, এটাকে বলবো পদার্থের গলন। তাহলে তোমরা আশা করি তোমরা বুঝতে পারলে গলন কাকে বলবো। গলন আমরা বলবো যে ঘটনায় একটা কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হয়, তাকে আমরা গলন বলবো। আর গলনাঙ্ক হচ্ছে সেই নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় ওই কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হয়। কিন্তু এটা মনে রাখবে যে সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত ওই তাপমাত্রা কিন্তু ফিক্স থাকে। আচ্ছা, এখানে গলনাঙ্ক বা ওই টেম্পারেচার বলার সময় একটা ঘটনা আমাদের উল্লেখ করতে হবে, চাপটাকে কিন্তু আমাকে স্থির রাখতে হবে। ঠিক আছে, স্থির চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে, কারণ আমরা যদি চাপে চেঞ্জ করি তাহলে কিন্তু আবার এই গলনাঙ্ক বা এই টেম্পারেচারে কিন্তু পরিবর্তন করে দেবে। সেটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবে যে চাপ বাড়ালে কিন্তু গলনাঙ্ক, ফুটনাঙ্ক, যাই পরবর্তীকালে শিখি, এগুলো কিন্তু কম বাড়া করতে পারে। তা সেই জন্য আমাকে এই পরীক্ষার সময় চাপটাকে কি রাখতে হবে, স্থির রাখতে হবে। ঠিক আছে, এখন প্রমাণ চাপের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে বরফের গলনাঙ্কটা কিন্তু 0°C, অর্থাৎ এখানে চাপটাকে আমার কিন্তু প্রমাণ চাপ 76 সেন্টিমিটার পাবের চাপে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা গলনাঙ্ক কাকে বলবো, প্রমাণ চাপে বলবো। তাহলে প্রমাণ চাপে বা স্থির চাপে যাই বলি না কেন, আমরা যদি চাপটা ফিক্সড করে নিই তবেই কিন্তু গলনাঙ্কের টেম্পারেচার বরফের ক্ষেত্রে আমরা 0°C পাবো, নাহলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। যাই হোক, তো আমরা এখানে প্রথমে গলন কাকে বলে লিখবো। গলন হচ্ছে গলন, গলন কাকে বলবো না, যে ঘটনায় বা তাপ প্রয়োগে কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে আমরা গলন বলবো। তাপ প্রয়োগে কঠিন পদার্থ, তাপ প্রয়োগে কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে, সম্পূর্ণ রূপে গলে তরলে পরিণত হওয়ার ঘটনা। তাপ প্রয়োগে কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হওয়ার ঘটনা, তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে কি বলে, পরিণত হওয়ার ঘটনাকে ঘটনাকে গলন বলে। ঘটনাকে কি বলে, গলন বলে। তাহলে গলন কাকে বলে আমরা জানতে পারলাম। তাহলে তাপ প্রয়োগে কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। মানে গলনাঙ্ক তাহলে কি, গলনাঙ্ক হচ্ছে ওই ফিক্স তাপমাত্রা, তাকে আমরা কিন্তু গলনাঙ্ক বলি। তাহলে আমরা লিখছি গলনাঙ্ক। গলনাঙ্ক কি, গলনাঙ্ক হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় ওই কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হয়। কিন্তু আমি বারবার বলছি এখানে চাপটা আমাকে স্থির রাখতে হবে। তো স্থির চাপে থেকে আরো ভালো কথা বলা, গলনাঙ্কের ক্ষেত্রে আমরা চাপটাকে প্রমাণ চাপে ধরে নিতে পারি। তাহলে লিখবো কি, প্রমাণ চাপে। প্রমাণ চাপ মানে হচ্ছে 76 সেন্টিমিটার চাপ। প্রমাণ চাপে ব্র্যাকেটে আমরা লিখবো কি, যে 76 সেমি পারস্তম্ভের চাপে, 76 সেমি পারস্তম্ভ, এটাকে কি বলে, প্রমাণ চাপ। 76 সেমি পারস্তম্ভের যে চাপ, তাকে আমরা কি বলবো, প্রমাণ চাপ। প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায়, প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হয়। কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হয়, তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। সম্পূর্ণ রূপে গলে তরলে পরিণত হয়, সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হয়, গলে তরলে পরিণত হয়। ঠিক আছে, তাহলে পরিণত হয় ওই তাপমাত্রাকে প্রমাণ চাপে পদার্থটি গলনাঙ্ক বলে। পদার্থটি গলনাঙ্ক বলে। এটা কিন্তু মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমরা চাপটাকে স্থির ধরে নেব, নাহলে কিন্তু গলনাঙ্কের ক্ষেত্রে মান কোনো রকম আছে। তাহলে গলনাঙ্ক আমরা কাকে বলবো, গলনাঙ্ক আমরা তাকে বলবো প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন পদার্থ সম্পূর্ণরূপে গলে তরলে পরিণত হয়, তাকে আমরা কি বলবো, ওই তরলে পরিণত হয় ওই তাপমাত্রাকে প্রমাণ চাপে পদার্থটি গলনাঙ্ক বলে। তাহলে কিন্তু চাপটাকে এখানে ফিক্স রাখতে হবে। চাপ যদি আমি চেঞ্জ করি তাহলে কিন্তু গলনাঙ্ক বা টেম্পারেচার পরিবর্তন হয়ে যাবে। তাহলে এইবার আমরা জানবো যে প্রমাণ চাপে তাহলে বরফের গলনাঙ্ক কত। তাহলে আমরা প্রমাণ চাপে বরফের গলনাঙ্কটা কত বলবো, এইখানে আমি লিখে দিচ্ছি। প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক, প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক,
বরফের গলনাঙ্ক কত হলো? বরফের গলনাঙ্ক আমরা কত শিখলাম? প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক আমরা এই পরীক্ষা থেকে যেটা পেলাম সেটা হচ্ছে 0°C। গলনাঙ্ক হচ্ছে 0°C। এটাই হচ্ছে প্রমাণ চাপে বরফের গলনাঙ্কের মান। নেক্সট আমরা এই গলনাঙ্ক বা গলন এর যে বিপরীত ঘটনা কি হতে পারে সেই সম্পর্কে জানব। আচ্ছা, এরপরে আমরা কঠিনীভবন কাকে বলে সেই সম্পর্কে জানবো। আশা করি তোমরা গলনটা এর আগে যেটা বুঝিয়েছি আমি বুঝতে পেরেছো। কঠিনীভবন হচ্ছে গলনের ঠিক বিপরীত ঘটনা। অর্থাৎ গলনে আমাদের কি হচ্ছিল, যে কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হচ্ছিল, কিন্তু এখানে আমাদের যেটা হবে তরল থেকে কিসে পরিণত হবে? কঠিনে পরিণত হবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এরকম কাজ কোথায় হয়। তোমরা নিশ্চয়ই ফ্রিজের কথা শুনেছো, রেফ্রিজারেটর যাকে বলা হয়, রেফ্রিজারেটর বা ফ্রিজ। তো এই রেফ্রিজারেটর বা ফ্রিজারের কাজ, এর মধ্যে যখন কোনো আমরা তরল পদার্থকে রাখি তখন কিন্তু সেই তরল পদার্থটা জমে কিসে পরিণত হয়? কঠিনে পরিণত হয়। অর্থাৎ এখানে কিন্তু যে ঘটনাটা ঘটে তাকে আমরা কঠিনীভবন বলবো। তাহলে কঠিনীভবন হলো সেই ঘটনা যেখানে কোনো নির্দিষ্ট তরল পদার্থ জমে কিসে পরিণত হয়? তা তরল কঠিনে পরিণত হয়। কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে যে তাপ বর্জন, ঠিক আছে, তাপ বর্জন হবে। যখন আমাদের কঠিনীভবন ঘটনাটা ঘটবে তাপ বর্জনের ফলে কিন্তু এই ঘটনা। তাহলে আমি এখানে লিখছি কি? কঠিনীভবন। তাহলে কঠিনীভবন কি না, যে নির্দিষ্ট আমরা কি বলবো, কঠিনীভবনের ক্ষেত্রে তরল পদার্থটা কঠিনে পরিণত হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলবো, যে তাপমাত্রা বা তাপ বর্জনের ফলে কোনো কঠিন পদার্থ তরল পদার্থ সম্পূর্ণরূপে জমে তরলে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে আমরা কি বলবো? কঠিনীভবন বলবো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তাপ বর্জনের ফলে হয়। তাহলে তাপ বর্জনের দ্বারা কোনো নির্দিষ্ট তরল পদার্থ, তাপ বর্জনের দ্বারা কোনো নির্দিষ্ট তরল পদার্থ জমে, কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে পরিণত হওয়ার ঘটনাটাকে আমরা কি বলবো? কঠিনীভবন বলবো। হওয়ার ঘটনাকে কঠিনীভবন বলে। হয়তো নামটা একটু জটিল, কিন্তু বিষয়টা তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। কঠিনীভবন তাহলে কি না, তাপ বর্জনের দ্বারা কোনো নির্দিষ্ট তরল পদার্থ জমে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে আমরা কি বলবো? কঠিনীভবন বলে। তোমাদের কিন্তু গলনের ক্ষেত্রে তাপ কি হয়েছে? গ্রহণ হয়েছিল, কিন্তু এখানে কিন্তু তাপ বর্জন, এটা কিন্তু মাথায় রাখবে। যাই হোক, তো এবার এই কঠিনীভবনও কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঘটে। এখানেও কিন্তু যদি আমি জলের ক্ষেত্রে দেখি তাহলে দেখবো যে ওই জলটাকে আমরা যখন ফ্রিজের মধ্যে 0°C জল রেখেছি, তো ওই 0°C জলটা যখন বরফে পরিণত হচ্ছে, যতক্ষণ না সম্পূর্ণ বরফে পরিণত হচ্ছে তাপমাত্রা কিন্তু স্থির থাকে। তাহলে ওই স্থির তাপমাত্রাকে আমি কি বলবো? ওর কঠিনীভবনাঙ্ক বা হিমাঙ্ক বলবো। হিমাঙ্ক, ভালো কথায় কি বলে? হিমাঙ্ক। তো এবার আমরা হিমাঙ্কের সংজ্ঞা শিখব। হিমাঙ্ক কাকে বলে? হিমাঙ্ক হচ্ছে যে প্রমাণ চাপে এখানেও কিন্তু চাপ উল্লেখ করতে হবে, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ সম্পূর্ণরূপে জমে কঠিনে পরিণত হয়। কঠিনে পরিণত হয় ওই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই নির্দিষ্ট তাপমাত্রাকে ওই প্রমাণ চাপে পদার্থটির কি বলে? পদার্থটির হিমাঙ্ক বলে। তাহলে আমরা হিমাঙ্ক সম্পর্কে জানতে পারলাম। হিমাঙ্ক কাকে বলে? ঠিক গলনাঙ্কের বিপরীত ঘটনা। প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল পদার্থ সম্পূর্ণরূপে জমে কঠিনে পরিণত হয় ওই নির্দিষ্ট তাপমাত্রাকে প্রমাণ চাপে পদার্থটির হিমাঙ্ক বলে। এখানেও কিন্তু চাপ আমাদের স্থির রাখতে হবে। যদি চাপ পরিবর্তন করে দিই তাহলে কিন্তু আমাকে হিমাঙ্কেরও পরিবর্তন করে দেবে। তাহলে হিমাঙ্কে কি হয়? তরল থেকে কঠিন পরিণত হয়। তাহলে প্রমাণ চাপে বরফের জলের হিমাঙ্ক কত? প্রমাণ চাপে বিশুদ্ধ জলের হিমাঙ্ক হচ্ছে জলের হিমাঙ্ক। তাহলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? হিমাঙ্ক হচ্ছে 0°C, ঠিক আছে, 0°C। কারণ বরফের ক্ষেত্রে আমরা যদি জলের ক্ষেত্রে বিশুদ্ধ জল নিয়ে তাকে ফ্রিজের মধ্যে
বরফ করতে যাই দেখা যাবে কিন্তু 0 ডিগ্রিতেই সেটা সম্পূর্ণরূপে বরফে পরিণত হয়। তাহলে আমরা হিমাঙ্কটা বিশুদ্ধ জলের ক্ষেত্রে কত বলবো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নর্মালি হিমাঙ্ক আর গলনাঙ্কের টেম্পারেচার কিন্তু নিয়তকার পদার্থগুলোর ক্ষেত্রে একই হয়। তাহলে সব নিয়তকার পদার্থের ক্ষেত্রে নিয়তকার মানে যাদের একটা নির্দিষ্ট আকৃতি আছে, নিয়তকার পদার্থের 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 ক্ষেত্রে হিমাঙ্ক আর গলনাঙ্কের যে তাপমাত্রা সেটা একই হয়। তাহলে ক্ষেত্রে হিমাঙ্ক আর গলনাঙ্ক কিন্তু একই হয়। তাহলে এই বরফের ক্ষেত্রে যেহেতু বরফের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, সেই জন্য হিমাঙ্ক আর গলনাঙ্ক কিন্তু একই হয়। যেমন বরফ, তাহলে নিয়তকার পদার্থের ক্ষেত্রে হিমাঙ্ক সমান গলনাঙ্ক হয়, যেমন কি লিখবো, যেমন হচ্ছে বরফ। এই বরফ হচ্ছে একটা আমাদের নিয়তকার পদার্থ, সেক্ষেত্রে গলনাঙ্ক এবং হিমাঙ্ক আমাদের কিন্তু একই হবে। কিন্তু অন্যান্য পদার্থগুলো, যে সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে যেমন ধরো পারদ, হ্যাঁ, সোনা, এইগুলো সব একই হবে। তোমাদের বই দেওয়া আছে দেখবে পারদ, সোনা, তামা, এদের গলনাঙ্ক হিমাঙ্ক একই হবে। তাহলে এরকম বড় এখানে লিখতে পারি পারদ, এখানে সোনা, ঠিক আছে, এখানে তামা, এগুলোর গলনাঙ্ক হিমাঙ্ক সব কি হবে? একই হবে। কিন্তু যেগুলো অনিয়তকার পদার্থ, তাহলে অনিয়তকার পদার্থ মানে কি? এটা কি বলবো? নিয়তকার পদার্থ মানে কি? নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, জ্যামিতিক আকৃতি আছে, তাদেরকে আমরা কি বলবো? আকৃতি আছে, তাদেরকে আমরা নিয়তকার পদার্থ বলবো। আর অনিয়তকার পদার্থ তাদেরকে বলবো না, যাদের নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই। যেমন হচ্ছে অনিয়তকার অনিয়তকার পদার্থের ক্ষেত্রে, তাহলে পদার্থের ক্ষেত্রে কি বলবো? যে এখানে কিন্তু গলনাঙ্ক এবং হিমাঙ্ক বা হিমাঙ্ক গলনাঙ্ক যাই বলি না কেন, এগুলো কিন্তু সমান হয় না। তাহলে হিমাঙ্ক নট ইকুয়াল টু কি লিখবো? গলনাঙ্ক। এদের ক্ষেত্রে কিন্তু এইগুলো সমান হয় না, ঠিক আছে? তো এই জন্যে এদের কি থাকে না, এদের কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই। এখানে কি লিখবো? নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি, এদের আকৃতি থাকে না? এদের আকৃতি নেই, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি নেই বলি এদেরকে কি বলা হয়? অনিয়তকার পদার্থ বলে। তো এরকম পদার্থ উদাহরণ কি হতে পারে? উদাহরণ হতে পারে মোম, ঠিক আছে, চর্বি, এই ধরনের পদার্থ। আরো তোমাদের বই আছে যে চক, হ্যাঁ, তো মোম, চর্বি, পিচ, এই সমস্ত পদার্থগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক হয়তো থাকে, কিন্তু এইগুলো সমান, ঠিক আছে? তো এই বিষয়টা তোমরা মাথায় রেখে দেবে। এবং তোমাদের বইয়ে পারদের হিমাঙ্কটা দেওয়া আছে, পারদ, বরফ, হ্যাঁ, বরফের তো তোমরা শিখে গেলে, সোনা, এগুলো দু একটা জেনে নেবে। যেমন পারদের ক্ষেত্রে হিমাঙ্কটা কত হয়? তাহলে আমি লিখছি হিমাঙ্ক এবং হিমাঙ্ক গলনাঙ্ক, হিমাঙ্ক সমান গলনাঙ্ক, এগুলো সব সমান হয়। তো এবার পদার্থগুলোর আমি নাম লিখছি। তো এখানে আমি একটা তালিকা তৈরি করছি, হিমাঙ্ক গলনাঙ্ক এই লিস্ট, আর এখানে আমি পদার্থের নাম দিচ্ছি, দেখো পদার্থ। তাহলে পদার্থ, তো এখানে পদার্থ আর এখানে হিমাঙ্ক সমান গলনাঙ্ক। তো আমি একটা লিখে দিচ্ছি পারদের ক্ষেত্রে হিমাঙ্ক গলনাঙ্ক তোমাদের যেমন দেওয়া আছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড, এর দুটোই সমান হয়, 39.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা তোমরা লিখে রাখবে সোনা 1063, ঠিক আছে? সোনার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি, এটা হচ্ছে 1063 ডিগ্রি সেন্টিগ্রেড হিমাঙ্ক বা গলনাঙ্ক, দুটো সেম। তো এরকম বেশ কিছু আছে, তোমরা একটু মনে রেখে দেবে, খুব বেশি না জানলেও চলবে, কিন্তু এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। নেক্সট পরবর্তী ভিডিওতে আমি তোমাদের গলন এবং কঠিনীভবনের ফলে যে আয়তনের পরিবর্তন হয় সেই সম্পর্কে তোমাদের কাছে আলোচনা করব, এবং এখান থেকে তোমাদের আমি যে প্রশ্নগুলো দেবো তোমরা সেগুলো বাড়িতে ভালোভাবে নিজের দিকে প্র্যাকটিস করবে।